প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মহিলাদের বড় উপহার দিলেন অগ্নিমিত্রা। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা এসটিএফ এর। বীরভূমে সকাল থেকে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদও কিসের খোঁজে। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ রেকবালপুরে রেজিস্ট্রারি চোখ বোলালেন, দেখলেন লকআপও। রাষ্ট্রের শক্তি বোঝাতে প্রতিবাদী যুবাদের ওপর বল প্রয়োগে হিতে বিপরীত হতে পারে, কেন্দ্রকে সংযমের পাঠ সুপ্রিম কোর্টের। বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক, হাইকোর্টে আগে এসএসকেমে যেতে বলেছিল, রাজি না হওয়ায় মামলায় খারিজ। দিল্লি কিন্তু ভয়ঙ্কর জায়গা, এনডিএ নতুন সাংসদদের সতর্ক করলেন খোদ প্রধানমন্ত্রী, কিসের ভয়। শেষমেশ তৃণমূলে মিশে যাবে কাকলি শতাব্দীরা, কি পরিকল্পনা বিজেপির। ভাইরাল ভিডিও, মৃত্যু। হঠাৎ বিতর্কে চন্দনা বাউরি, শালতোরা বিধায়কের বিরুদ্ধে কেন ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা। দিদিদের লাখপতি করবে দিলীপের দফতর, টার্গেট 3 লক্ষ, কিভাবে আবেদন, বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। ডেলিমিটেশন বিল নিয়ে অচলাবস্থা কাটাতে তৎপর কেন্দ্র, রাহুলের সঙ্গে আলোচনায় রিজিজু, কি বার্তা কংগ্রেসের। প্রশ্নের মুখে 45,000 কাস্ট সার্টিফিকেট, বড় পদক্ষেপ রাজ্যের। টেট নিয়ে বড় বিভ্রান্তির অবসান, মাধ্যমিক শিক্ষকদের জন্য কি জানালো কেন্দ্র। মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, মানুষের জানা উচিত বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। টাকার প্রলোভন দেখিয়ে 3 নাবালককে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত ঝরিয়ে স্বাস্থ্যমন্ত্রী যা বললেন। সিলিন্ডার প্রতি 18 টাকা বাড়তে পারে রান্নার গ্যাসের দাম, কবে থেকে কার্যকর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। ফের উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, আর এবার পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব কর্মসূচির আয়োজন করলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বানপুরের ত্রিবেণী মোড় বুধবার সেখানে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই কর্মসূচি। এলাকার প্রায় 200 জন মহিলা বাইক ও স্কুটি চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেওয়া হয়। দিনের কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পথে নিরাপত্তা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে কেবল সরকারের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেই দায়িত্বশীল হতে হবে। বর্তমানে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও মহিলারা সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। নিত্যদিনের প্রয়োজনে স্কুটি বা বাইক ব্যবহার করছেন, কিন্তু অনেক সময় উপযুক্ত হেলমেট না পরায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটে। এরপরই মন্ত্রী স্মরণীয় করিয়ে দেন, পুলিশের জরিমানা তো বটেই, একই সঙ্গে ট্রাফিক আইনের কড়াকড়ি ভয়ে স্কুটি চালক ও আরোহী সকলেরই হেলমেট পরা উচিত। এদিন এক মহিলা হেলমেট হাতে পেয়ে জানান, আমরা জানি হেলমেট পরার গুরুত্ব কতখানি। এটা শুধু পুলিশের ভয় বা ট্রাফিক আইন এড়িয়ে চলার ভয় নয়, বরং নিজের জীবন রক্ষার জন্য কতটা জরুরি তা এই কর্মসূচিতে স্পষ্ট। রাজ্য পুলিশের আতশ কাজের নিচে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার তুতো ভগ্নিপতি মেনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ সোনা উদ্ধারের পর টুলুর উন্নয়ন আত্মীয়দের গতিবিধির উপর নজর রেখেছেন তদন্তকারীরা। এবার তার শ্বশুরবাড়িতে হানা দিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এসটিএফ। সূত্রের খবর, বুধবার সকালে টুলু শালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতে তল্লাশি অভিযানে যান এসটিএফ এর সদস্যরা। শুধু তার বাড়ি নয়, আরও এক শালক নুরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তকারী সূত্রের খবর, এসটিএফ যখন পৌঁছায় তখন বাড়িতে ছিলেন না মিন্টু। অনেকক্ষণ অপেক্ষার পরে তার খোঁজ মেলেনি, তার অনুপস্থিতিতেই তল্লাশি অভিযান চালায় এসটিএফ। পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে নুরুল জানান, এসটিএফ কোনো কিছুই বাজেয়াপ্ত করেনি, তার কথাই আমাদের বাড়িতেও কিছুই নেই, পাবো কোথা থেকে। অনুব্রত মণ্ডলী ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলুর আত্মীয় মিনারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের দাবি, সরকারের টাকা ফাঁকি দিয়ে টুলু এবং তার সম্পত্তি করেছেন, সবটাই সাধারণ মানুষের টাকা। শিউরি সুভাষপল্লিতে টুলুর বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সূত্রের খবর, টুলু কোথায় কোথায় টাকা লুকিয়ে রেখেছেন তা জানার চেষ্টা চলছে, আর সেই কারণে তার ঘনিষ্ঠ বা আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এই মামলায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমে পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ জানিয়েছেন, এখনো পর্যন্ত টুলুর 220 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। তার মধ্যে মিনারের বাড়ি থেকে উদ্ধার করা 50 কোটি টাকার সোনা এবং নগদ রয়েছে। তবে এখনো পর্যন্ত টুলুর কোনো খোঁজ মেলেনি। আচমকা কলকাতার বিভিন্ন থানা পরিদর্শনে বার হলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ভবানীপুর এবং কলকাতা বন্দর এলাকায়
ওয়াটগঞ্জ এবং ইকবালপুর থানায় উপস্থিত হয়েছিলেন তিনি। খতিয়ে দেখেন পরিকাঠামো ব্যবস্থা থেকে লকআপের অবস্থা। ওয়াটগঞ্জ থানাটি ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকা। সেখানকার পুলিশ প্রশাসনের সুবিধা অসুবিধা খতিয়ে দেখেন পুলিশ মন্ত্রী। ওয়াটগঞ্জ থানায় একটি চেয়ারে বসে বিভিন্ন অভিযোগপত্র দেখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। কোন মামলায় কি পদক্ষেপ করা হলো কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান। রেজিস্ট্রারে চোখ বোলাতেই তাকে বলতে শোনা যায়, আপনাদের তো অ্যাকশন টেকেন করতে হবে, শুধু অভিযোগ। ফাইলে পৃষ্ঠা উল্টাতে থাকেন মুখ্যমন্ত্রী। তারপর মহিলা সহায়তা ডেস্কের অবস্থা খতিয়ে দেখেন রেজিস্ট্রার। ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে উপরের তলায় ওঠেন। লকআপের সামনে দাঁড়িয়ে ভেতরের পরিস্থিতি দেখে বেরিয়ে আসেন। ওয়াটগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী চলে যান ইকবালপুর থানায়, সেখানে একইভাবে খোঁজ নেন। খতিয়ে দেখেন থানার পরিকাঠামো, বিভিন্ন অভিযোগে কি পদক্ষেপ করা হয়েছে ইত্যাদি। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়েন। তারপর আলিপুর পুলিশ লাইন্সে থাকাকালীন বড়বাজারে আগুন লাগার একটি ঘটনা কানে আসে মুখ্যমন্ত্রীর। সেখানে বসে খোঁজ নেন তিনি। পুলিশের একটি সূত্রের খবর, পিডব্লিউডিতে তাঁবুতে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চিনার পার্কে বাসভবনে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু পিডব্লিউডি তাঁবু থেকে বেরিয়ে তার গাড়ি চলে যায় দক্ষিণ কলকাতার রাস্তায়। প্রথমে ওয়াটগঞ্জ, তারপর ইকবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক থানায় মহিলা সহায়তা কেন্দ্র করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। তার বাস্তবায়ন কতটা হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখা শুরু করলেন তিনি। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে বিভিন্ন থানায় সারপ্রাইজ ভিজিট করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাদ্দাত মুখোপাধ্যায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যাচ্ছেন। কলকাতা মেডিকেল কলেজে গিয়ে রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। খতিয়ে দেখেন পরিকাঠামো। ছাত্র বিক্ষোভের মতো পরিস্থিতি সামাল দেওয়ার সময় বাহিনীর আরও সংযমী হওয়া উচিত। আন্দোলনকারীরা কি বলতে চাইছেন তা শোনা দরকার। এমনকি যদি কেউ বিপথে চালিত হয়, ইট ছুরিও থাকেন, তাও তাদের কথা শোনা উচিত। বুধবার তা বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতে পর্যবেক্ষণ, রাষ্ট্রের শক্তি বোঝাতে গিয়ে বল প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে। নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের সময় গত 20 জুলাই চলো সংসদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ওই মিছিল চলাকালীন যেমন পুলিশি বাড়াবাড়ি অভিযোগ উঠেছে, একই সঙ্গে বাহিনীর উপরে হামলার অভিযোগ উঠেছে। দু ধরনের অভিযোগ নিয়ে আগেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবার ওই মিছিল ঘিরে অশান্তির ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে। মামলাকারী মনীশ কুমার সোলাঙ্কির দাবি, অশান্তির ঘটনায় চলো সংসদ কর্মসূচি আয়োজকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। বুধবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। সুপ্রিম কোর্ট তার মামলাটি শুনতে রাজি হয়েছে। দিল্লি ছাত্র বিক্ষোভ সংক্রান্ত বাকি মামলার সঙ্গে এই মামলাটিও শুনবে আদালত। ছাত্র বিক্ষোভ সামলাতে সরকারের এবং বাহিনীর ভূমিকা কি থাকা উচিত তা এদিন নতুন মামলাটি গ্রহণ করার সময় স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। বুঝিয়ে দেয় এই ধরনের ক্ষেত্রে রাষ্ট্রের কোনো সংযমী থাকা প্রয়োজন। কেন তারা আন্দোলন করছেন সেই কারণগুলি বোঝার চেষ্টা করাই শ্রেয় বলে মনে করছে আদালত। প্রশ্নফাঁস বিরোধী ছাত্র বিক্ষোভের সময় আন্দোলনকারীদের একাংশ বাহিনীর দিকে পাথর ছুঁড়েছেন বলে অভিযোগ উঠেছে। সে বিষয়টি নিয়ে এদিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে প্রধান বিচারপতির কান্তের পর্যবেক্ষণ, বিপদে চালিত হয়ে যদি কেউ পাথর ছুঁড়েও থাকেন, তাও ওই তরুণদের কথা শোনা প্রয়োজন। তাদের শান্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া দরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, তারা তরুণ, তাদের কাউন্সেলিং এবং সঠিক পরামর্শের প্রয়োজন। রাষ্ট্রের শক্তি দেখাতে কোনো বল প্রয়োগ করা হলে পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে, অশান্তি আরো বাড়তে পারে। তাই এইসব থেকে দূরে থাকা দরকার। আদালতের মতে এইসব ক্ষেত্রে তরুণদের কথা শোনাই বিক্ষোভ সামলানোর সবচেয়ে ভালো উপায় হয়ে উঠতে পারে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পরিস্থিতি যাতে কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তা নিশ্চিত করতে পুলিশের সংযমী থাকা দরকার। যাই ঘটুক না কেন তা খুব সাবধানে সামাল দিতে হবে। খেয়াল রাখতে হবে তরুণেরা যেন কোনো অশান্তিতে জড়িয়ে না পড়েন। তাই সবচেয়ে ভালো উপায় হলো তাদের কথা শোনা। তাদের কথা শুনুন, কেন তারা প্রতিবাদ করছেন তা বোঝার চেষ্টা করুন। তবে প্রধান বিচারপতি এও জানিয়েছেন, বিক্ষোভ কিভাবে সামলাতে হবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাহিনীর উপরেই ছাড়া দরকার, কারণ তাদেরই এই ধরনের পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন যে তার মক্কেল এসএসকেএমে যাবেন না। তারপর নির্দেশ দিতে গিয়ে পুরো মামলাই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ, তা নিয়ে অভিষেকের আর্জি নিয়ে
সোমবার শুনানি হয় শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। অভিষেকের আর্জি 7 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে বলে শীর্ষ আদালত। সেই মতো বুধবার এই মামলার শুনানি হয় হাইকোর্টে। চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা নিয়ে বুধবার হাইকোর্টে সওয়াল করেন তার আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং রেবিকা মেমেন জোম। রেবিকা বলেন, এর আগেও ইডির একটি মামলায় তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সুপ্রিম কোর্টে উঠেছিল এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের কোনো আপত্তি ছিল না। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার পাল্টা বলেন, সেই মামলায় অভিষেক অভিযুক্ত ছিলেন না। রেবিকা বলেন, সেই সময় তদন্তকারী সংস্থায় স্বীকার করেছিলেন তিনি বিদেশে যেতে পারেন। যখন তার বিরুদ্ধে অর্থ তছরূপ প্রতিরোধ মামলা PMLA তে নোটিশ জারি হয়েছিল, তখনও সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছিল। তদন্তকারী সংস্থাকে জানিয়ে অভিষেককে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, 2023 থেকে 2025 সালের মধ্যে তিনি মোট 12 বার বিদেশে গিয়েছেন। অপারেশন সিঁদুরের পর ভারত সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসাবে বিদেশ সফরে গিয়েছিলেন। প্রতিবারই তিনি বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে এসেছেন। তার পালিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। কলকাতায় তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে, তারাও এখানেই থাকবেন। এর পাশাপাশি অভিষেকের আইনজীবী তার সওয়ালে বলেন, অভিষেক একজন সাংসদ এবং তার কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে, ফলে তার বিদেশ যাতায়াতের প্রতিটি তথ্য সরকার সহজেই নজরে রাখতে পারে। তাই তাকে বিদেশে যেতে দিলে তদন্ত বা মামলার জন্য পক্ষের কোনো ক্ষতি বা অসুবিধা হবে না। তিনি তদন্তে সবসময় সহযোগিতা করেছেন এবং তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। অভিষেকের আইনজীবী সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য বলেন, আপনার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে এবং সেগুলোর শুনানিও চলছে। আপনি বিদেশে গেলে সেই মামলাগুলির শুনানির কি হবে? এটি একমাত্র ফৌজদারি মামলা নয়, আপনার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। একই সঙ্গে বিচারপতি বলেন, অভিষেকের চিকিৎসা হওয়া অবশ্যই জরুরি, কিন্তু যদি সেই চিকিৎসা কলকাতায় বা ভারতের অন্য কোনো জায়গায় সম্ভব হয়, তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের মধ্যে উপযুক্ত চিকিৎসা করানো উচিত। চিকিৎসা বিদেশে হবে কিনা সেটি মূল বিষয় নয়, আসল বিষয় তিনি যেন যথাযথ চিকিৎসা পান সেটা নিশ্চিত করা। বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক। হাইকোর্ট আগে SSKM যেতে বলেছিল, রাজি না হওয়ায় মামলায় খারিজ। হাইকোর্ট জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে SSKM হাসপাতালে যেতে হবে। সেখানকার মেডিকেল বোর্ড তার বিদেশ যাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবে। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেকের SSKM হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন যে তার মক্কেল SSKM যাবেন না। তারপর নির্দেশ দিতে গিয়ে পুরো মামলাই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তা নিয়ে অভিষেক ব্যানার্জি আর্জি নিয়ে সোমবার শুনানি হয় শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। অভিষেকের আর্জি 7 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে বলে শীর্ষ আদালত। সেই মতো বুধবার এই মামলার শুনানি হয় হাইকোর্টে। বাজেট অধিবেশন থেকে বাদল অধিবেশন পর্যন্ত মাঝখানের মাস 3 জাতীয় রাজনীতি আমূল বদলে গিয়েছে। একাধিক দলে ভাঙন ধরেছে, একাধিক দলে জোট বদল হয়েছে। 2 অধিবেশনের মাঝখানে 3 মাসে জাতীয় রাজনীতির সবচেয়ে পরিবর্তন হয়েছে। বাংলায় তৃণমূলের 28 জন সংসদের মধ্যে 20 জনই দলের নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে কার্যত অস্তিত্বহীন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ভাঙন ধরেছে শিবসেনার উদ্ধব শিবিরেও। এর মধ্যে রাজ্যসভাতে শক্তি বেড়েছে বিজেপির। রাঘব চাড্ডার নেতৃত্বে আম আদমি পার্টির 7 সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। বাংলাতেও তৃণমূলের 3 রাজ্যসভা সাংসদ তৃণমূলের সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের সাংসদ হয়েছেন। অর্থাৎ এনডিএ শিবিরের রাতারাতি সাংসদ সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। এনডিএর বৈঠক শেষে নতুন সাংসদের দিল্লির রাজনীতির প্রাথমিক পাঠ দিলেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে ব্রেকফাস্ট মিটে এনডিএর নতুন রাজ্যসভা সাংসদদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ডাকায় ব্রেকফাস্ট মিটে উপস্থিত ছিলেন প্রায় 30 সাংসদ। প্রত্যেকেই হয় নতুন করে এনডিএতে যোগ দিয়েছেন, নয়তো প্রথমবার এনডিএর কোনো দলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। সূত্রের খবর, এই সাংসদদের একান্ত আলাপচারিতায় দিল্লির রাজনীতির গতি প্রকৃতি মারপ্যাচ নিয়ে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাংসদদের বলেন, দিল্লি কিন্তু খুব বিপজ্জনক জায়গা। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম চক্রান্ত হতে পারে। কার সঙ্গে আপনারা দেখা করছেন, কখন দেখা করছেন, সেগুলো নিয়ে যত্নবান হন। ভুলে যাবেন না, দিল্লি খুব বিপজ্জনক। তাৎপর্যপূর্ণভাবে নতুন যে সাংসদরা এদিন
মোদি ক্লাসে হাজির ছিলেন। তাদের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও ছিলেন। তিনি ওই প্রথমবার সংসদে যাচ্ছেন। সূত্রের খবর, নবীন সহ নতুন সাংসদদের সহমতের পাঠও দিয়েছেন প্রধানমন্ত্রী। কিভাবে সংসদে নিজেদের সংযত রাখতে হবে, কিভাবে বিরোধী দলের মোকাবিলা করতে হবে, সবকিছু নিয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এনডিএ সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে দিয়েছেন কোনোভাবেই যাতে সাংসদদের সরকারি লেটার হেডের অপব্যবহার না হয়। আবার একই সঙ্গে ফোনে যাতে কোনো সাংসদ কারো প্রতি ক্ষোভ প্রকাশ না করেন বা বিরক্ত হয়ে কথা না বলেন সেটাও নিশ্চিত করতে বলেছেন মোদী নতুন সাংসদদের বলেছেন অভিজ্ঞ সাংসদদের থেকে আচরণ শিখতে, সেটা বিরোধী শিবিরের সাংসদও হতে পারেন। সাংসদের ওই বৈঠকে নিজের ব্যক্তিগত রুটিন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন দিনে মাত্র 3 ঘন্টা করে ঘুমন, তবে চমকপ্রদভাবে বিছানায় যাওয়ার মাত্র 8 সেকেন্ডের মধ্যে ঘুম এসে যায় তার। প্রধানমন্ত্রী পরামর্শ, প্রতি মুহূর্তে বাঁচুন। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি, এর বাইরে আর কিছু ভাবছি না। এটাই সাফল্যের সবচেয়ে বড় মন্ত্র। আমি এই মুহূর্তে বাঁচাই ভরসা রাখি। বিভিন্ন দেশে ভ্রমণ করার সময় জেট ল্যাগ কিভাবে সামলান? প্রধানমন্ত্রী মোদী মজার উত্তর দিয়েছেন সাংসদদের সেই প্রশ্নের। মোদী বলেছেন, আমি যখন যে দেশে যাই বিমানে ওঠার সঙ্গে সঙ্গে সেই দেশের সময় অনুযায়ী আমার ঘড়িতে সময় সেট করে নিই, তাহলেই আর কোনো সমস্যা হয় না। সূত্রের খবর, সংসদের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যত বেশি সম্ভব সংসদে হাজিরা দিতে, সম্ভব হলে সংসদে 100% উপস্থিতি নিশ্চিত করতে। অঙ্কটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ কি হচ্ছে না কাকলি সুদীপদের জন্য? এনডিএ বৈঠকে প্রথম সারিতে বসার জায়গা মিললেও এনসিপিআই এর ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে তা এখনো স্পষ্ট নয়। লোকসভার স্পিকারের স্বীকৃতি মেলেনি এখনো। সূত্রের খবর, তৃণমূলের প্রতীক ফয়সালার উপর নির্ভর করছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর ভবিষ্যৎ। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব অন্তত সেই বার্তায় দিয়েছেন। সুদীপদের কি বলেছেন ভূপেন্দ্র যাদব? মঙ্গলবার শুভেন্দু অধিকারী ও ভূপেন্দ্র যাদবের সঙ্গে এনসিপিআই সংসদের 2 দফা বৈঠক হয়। বৈঠক শেষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এনসিপিআই এর স্বীকৃতি নিয়ে কথা হয়েছে। তিনি প্রশ্ন করেছিলেন স্বীকৃতি কবে মিলবে। সুদীপের কথায় ভূপেন্দ্র যাদব বলেছেন, তৃণমূলের প্রতীক সংক্রান্ত সমস্যা মিটলেই বিষয়টা সহজ হয়ে যাবে। প্রশ্ন উঠেছে, তবে কি ঋতব্রত শিবিরের হাতে জোড়াফুলের অধিকার গেল? ওই তৃণমূলে মিশে যেতে পারে এনসিপিআই? এই প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূলের নেতা বৈশ্যানুর চট্টোপাধ্যায় বলেন, এনসিপিআই বলে আদেও কোনো পার্টি আছে? মমতার পিছন দিক থেকে ছুরি মেরে যারা চলে গিয়েছে তারা এবার বুঝুক কত ধানে কত চাল, কোথায় ঝুলে এনসিপিআই এর ভবিষ্যৎ। 20 জন সাংসদ মিশে গিয়েছিলেন এনসিপিআই এর সঙ্গে। জল্পনা তৈরি হয় তারা এনডিএ সমর্থক হয়ে থাকবেন নাকি বিজেপিতে যোগ দেবেন। সেক্ষেত্রে আটকে যাচ্ছেন তিনি সংখ্যালঘু সাংসদ আবু তাহের খলিলুর রহমান ইউসুফ পাঠানদের দাবি বিজেপিতে যোগ দেওয়ার তাদের পক্ষে সম্ভব নয়। এমনকি এনডিএকে সমর্থন করার ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে 3 জন বাদ পড়লে সংখ্যাটা 17তে নেমে আসতে পারে। ফলে 2/3 হবে না। ফলে দলত্যাগ বিরোধী আইনের ফাঁসে পড়ে যেতে পারেন তারা। সেক্ষেত্রে ঋতু শিবিরে কি কাকলিদের একমাত্র পথ, সেই প্রশ্নই সামনে আসছে। রাজমিস্ত্রির জোগাড়ি থেকে রাজ্যের 2 বারের বিধায়ক। রাজ্য রাজনীতিতে স্বপ্নের মতো উত্থানের জন্য এতদিন চর্চায় ছিলেন চন্দনা বাউরি। বিধানসভায় দাপুটে ভূমিকার জন্য কয়েকদিন আগে বাঁকুড়ার শালতোরা বিধায়কের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই চন্দনা বাউরি বড়সড় বিতর্ক জড়ালেন। শালতোরা বিজেপি বিধায়কের বিরুদ্ধে রীতিমতো রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা, যার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও এবং আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ইকেওয়াইসির কাজ ঠিকমতো করছেন না বলে দাবি করে সম্প্রতি কয়েকজন আশা কর্মীকে ধমক দিতে দেখা যায় বিধায়ক চন্দনা বাউরিকে। বাড়ি বাড়ি না গিয়ে মানুষকে নিজেদের বাড়িতে ডেকে আশা কর্মীরা সেই কাজ করাচ্ছেন বলে অভিযোগ করেন শালতোরার বিধায়ক। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে বিজেপি বিধায়ককে গাড়িতে বসে আশা কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা কি চুরি করে চাকরি পেয়েছেন? এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আশা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার বাঁকুড়া গঙ্গাজল ঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডল নামে এক আশা কর্মীর মৃত্যু হয়। এতেই আগুনে ঘি পড়ে। আশা কর্মীরা অভিযোগ করেন অতিরিক্ত কাজের চাপ এবং বিধায়ক চন্দনা বাউরির অপমানজনক মন্তব্যের জেরেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক আশা কর্মীর। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গঙ্গাজল ঘাটির আশা কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মঙ্গলবার বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চন্দনা বাউরির করা অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করে রাস্তায় নামেন আশা কর্মীরা। তাঁদের দাবি, মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে চন্দনা বাউরিকে। স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও একই দাবি জানায় আশা কর্মীদের সংগঠন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের বক্তব্য জানান বিধায়ক চন্দনা বাউরি।
বিতর্কের পরেও অবশ্য নিজের অবস্থানে অনড় রয়েছেন সালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বৌরি। বলেন, তারা সরকারের লোক, আমরাও সরকারের লোক। আমি বলেছি সরকার থেকে এই কাজের জন্য একদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপরেও আপনি কেন সেই কাজ পারছেন না? আপনি কি তাহলে চুরি করে চাকরি পেয়েছেন? এটা আমি কি খারাপ বলেছি? আজ যে আশাকর্মী মারা গিয়েছেন তার পরিবারে কেউ তো বলছেন না যে আমার মন্তব্যের কারণে তার মৃত্যু হয়েছে। এটা রাজনৈতিক চক্রান্ত।